দেখো স্ক্রিন দেখা যাচ্ছে তো এখন? স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যালো? হ্যাঁ, একটুখানি সঙ্গে সঙ্গে উত্তর দাও, নাহলে তো বুঝতে পারছি না। আচ্ছা দেখো, যেটা বলছিলাম যে তোমার আজকে আমরা কলিশন রিলেটেড যে প্রবলেমগুলো, সেই প্রবলেমগুলো মূলত করব। আচ্ছা, কলিশন রিলেটেড যে প্রবলেমগুলো যদি করতে হয় তাহলে কতগুলো ফর্মুলা তোমার দরকার। প্রথম যেটা দরকার সেটা হচ্ছে যে ধরো পার সেকেন্ডে, পার ইউনিট ভলিউমে একটা মলিকুল টোটাল কতগুলো কলিশনস করছে সেটা একটুখানি দেখতে হবে আর কি। আচ্ছা প্রথমে তাহলে নাম্বার অফ collisions per molecule per second per unit volume বা নাম্বার অফ, আর এখানে কলিশনটা অবশ্যই বাইনারি কলিশন, হ্যাঁ এটা বলে দেওয়া দরকার। নাম্বার অফ বাইনারি কলিশন পার মলিকুল পার সেকেন্ড, পার মলিকুল পার সেকেন্ড পার ইউনিট ভলিউম, মানে প্রতি একক ভলিউমে এক সেকেন্ডে কোন একটা সিঙ্গেল মলিকুল সে বেসিক্যালি কতগুলো ধাক্কা দিচ্ছে এটা। আচ্ছা সেইটাকে ধরো তুমি যদি এ এ মলিকুলের সঙ্গে সঙ্গে ধাক্কা দিচ্ছে সেটাকে যদি তুমি কনসিডার করো, মানে সেম কাইন্ড অফ মলিকুল, তাদের মধ্যে যদি ধাক্কা ধাক্কা সেটা তুমি দেখো, তাহলে সেটা হবে √2 পাই সিগমা স্কোয়ার ইন্টু সি অ্যাভারেজটা হচ্ছে এখানে √8 kT/পাই ইন্টু মাস অফ এ মলিকুল ইন্টু নাম্বার ডেন্সিটি এন এ টিল্ডে। ঠিক আছে এইটা। এবার সেই এন এ টিল্ডেকে পরে ইন টার্মস অফ মানে মানে তুমি পিভি ইকুয়াল টু এন কেটি, সেখান থেকে এন এ টিল্ডেটাকে তুমি এন বাই ভি অর্থাৎ পি বাই কেটি দিয়ে তুমি রিপ্লেস করতে পারো, সেগুলো পরে যখন দরকার পড়বে তখন আমি করে দেবো এটা। আর এটাই যদি ডিফারেন্ট কাইন্ড অফ মলিকুল, অর্থাৎ এ মলিকুল একটা বি মলিকুলের সঙ্গে ধাক্কা দিচ্ছে, সেটা যদি হতো তাহলে সেটা হতো পাই সিগমা স্কোয়ার √8 kT/পাই মিউ 8 kT/পাই ইন্টু মিউ ইন্টু এন বি টিল্ডে হবে এখানে, মানে একটা এ মলিকুল কতগুলো বি মলিকুলের সঙ্গে ধাক্কা ধাক্কি করছে, এন বি টিল্ডে। আচ্ছা এখানে মিউটা হচ্ছে তোমার রিডিউস মাস, এটা মাস অফ এ ইন্টু মাস অফ বি বাই মাস অফ এ প্লাস মাস অফ বি, এটা তোমার রিডিউস মাস। আর বাকি টার্মগুলো জাস্ট মানে তোমার কাছে পরিষ্কার। সিগমা তো জানো তোমার কলিশনাল ডায়ামিটার, কলিশন ডায়ামিটার, কলিশন ডায়ামিটার। কলিশন ডায়ামিটার। আর এন এ টিল্ডে তো তোমার নাম্বার ডেন্সিটি অফ এ, ডেন্সিটি অফ এ। আর এন বি টিল্ডে তো তোমার নাম্বার ডেন্সিটি অফ বি। বাকিগুলোর মধ্যে তো ধরো কে তো বোলজম্যান কনস্ট্যান্ট তোমার জানা আছে, বোলজম্যান কনস্ট্যান্ট। আর এম এটা হচ্ছে মাস অফ এ মলিকুল, মাস অফ এ সিঙ্গেল এ মলিকুল। তাহলে এই ডেরিভেশনটা আমরা করেছি এটা। আচ্ছা এবারে একটা মলিকুল এতগুলো ধাক্কা দিচ্ছে, এবারে যদি তাদের পারস্পরিক ধাক্কাগুলো আমি কনসিডার করি, টোটাল বাইনারি কলিশন ফ্রিকোয়েন্সিকে তুমি বের করি, নেক্সট হচ্ছে তোমার টোটাল বাইনারি কলিশন ফ্রিকোয়েন্সি, টোটাল বাইনারি কলিশন ফ্রিকোয়েন্সি পার ইউনিট ভলিউম। ফ্রিকোয়েন্সি পার ইউনিট ভলিউম, অর্থাৎ
টোটাল নাম্বার অফ বাইনারি কলিশন, এখানে পার মলিকুলটা শুধু থাকবে না আর কি, পার সেকেন্ডে পার ইউনিট ভলিউম এইটা, সেটাকে যদি আমি এইরকম নাম দিই, ধরো জেড এ এখন নাম দিচ্ছি, বা জেড এ টোটাল এরকম নামও তুমি দিতে পারতে, এটা সেটা হবে কত, 1/√2 পাই সিগমা স্কোয়ার ইন্টু রুট ওভার অফ 8 কেটি বাই পাই ইন্টু মাস অফ এ মলিকুল ইন্টু এন এ টিল্ডে ইন্টু এন এ টিল্ডে তার স্কোয়ার, এন এ টিল্ডে তার স্কোয়ার এটা। আর ওটাই যদি ক্রস কলিশন ফ্রিকোয়েন্সি হয়, অর্থাৎ ডিফারেন্ট কাইন্ড অফ মলিকুলসের মধ্যে ধাক্কাধাক্কিটা হয়, তাহলে সেটা কত হয়ে যাবে না, ডিফারেন্ট কাইন্ড অফ মলিকুলস হয়ে গেলে এটা হয়ে যাবে তোমার পাই সিগমা স্কোয়ার রুট ওভার অফ 8 কেটি বাই পাই ইন্টু মিউ ইন্টু এন এ টিল্ডে ইন্টু এন বি টিল্ডে। দেখো আগের যে এক্সপ্রেশনটা ছিল, একটা মলিকুল যতগুলো ধাক্কা দিচ্ছে তার টোটাল যতগুলো ধাক্কা হবে সেটা কি হচ্ছে দেখো, তাহলে যখন এ বি মলিকুলের সঙ্গে ধাক্কা দিচ্ছে তখন তোমাকে জাস্ট শুধুমাত্র এন এ টিল্ডে দিয়ে গুণ করে দিলেই হবে, অর্থাৎ পার ইউনিট ভলিউমে একটা মলিকুল কতগুলো ধাক্কা দিচ্ছে। হ্যাঁ, এবারে ওই ইউনিট ভলিউমের মধ্যে যদি তোমার এন এ টিল্ডের মলিকুলস থাকে, মানে এন এ মলিকুলস থাকে, পার ইউনিট ভলিউম মানে হচ্ছে আমি এন এ টিল্ডে বলছি আর কি, সেটাকে একটা মলিকুল যতগুলো ধাক্কা দেয় 5টা মলিকুল তো 5 গুণ ধাক্কা দেবে। কিন্তু যখন তোমার সেম কাইন্ড অফ মলিকুলসের মধ্যে ধাক্কাধাক্কি হচ্ছে তখন কিন্তু জাস্ট এন এ টিল্ডে দিয়ে এক্সট্রা একটা গুণ হয়েছে সেরকম না, তার সঙ্গে একটা হাফ গুণ হয়ে গেছে, কারণ এখানে হচ্ছে ওভার কাউন্টিং হয়ে যায়। ধরো তুমি আমি যদি একই নেচারের হই, আমি তোমার সাথে হ্যান্ডশেক করছি আর তুমি আমার সাথে হ্যান্ডশেক করছি, দুটো একই বলে টোটাল যতগুলো তোমার ধাক্কাধাক্কি হবে অ্যাকচুয়াল ধাক্কা বা ডিস্টিং ধাক্কা কিন্তু তার অর্ধেক, ঠিক আছে। সেই ক্ষেত্রে এখানে একটা হাফ গুণ হবে প্লাস এন এ টিল্ডে, এখানে হাফ আর √2 মিলে হচ্ছে নিচে একটা 1/√2 হয়ে গেল পাই সিগমা স্কোয়ার রুট ওভার 8 কেটি বাই পাই এন ইন্টু এন এ টিল্ডে তার স্কোয়ার। এটা এই হচ্ছে আমার এক্সপ্রেশনগুলো। এবার নিউমেরিক্যাল প্রবলেম করার সময় অর্থাৎ এন এ টিল্ডেগুলোকে তার মতো করে, মানে এখানে একটু খেয়াল রাখবে যে গ্যাসটা তো আইডিয়ালি বিহেভ করছে, তো সেই জন্যে যেহেতু তোমার পিভি ইকুয়াল টু এন কেটি, তাহলে এন বাই ভি যেটা বেসিক্যালি এন টিল্ডে সেটা হয়ে যাবে তোমার পি বাই কেটি। যেখানে নিউমেরিক্যাল প্রবলেম করার সময় যেখানে এন টিল্ডে থাকবে সেটা তুমি পি বাই কেটি দিয়ে রিপ্লেস করতে পারবে, মানে এইভাবে এক্সপ্রেশনটা মনে রাখার সুবিধে। কিন্তু পরে যখন ডেটা বসিয়ে তোমাকে প্রবলেমগুলোকে করতে হবে তখন হয়তো দেখবে মানে মাস অফ এ সিঙ্গেল মলিকুল সেই রকমভাবে না ভেবে মোলার মাস দিয়ে ওটাকে রিপ্লেস করতে হতে পারে, তখন বোলম্যান কনস্ট্যান্টটা ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট দিয়ে সেই মতো করে রিপ্লেস হয়ে যাবে। এন এ টিল্ডে বা এনবি টিল্ডেগুলোকে সেই মতো করে পি বাই কেটি সেগুলোকে তুমি রিপ্লেস করতে পারবে, ইত্যাদি ইত্যাদি আর কি। ঠিক আছে, তাহলে এই যে এখানে আমি লিখে রাখলাম, যখন দরকার পড়বে তখন ফাইনাল এক্সপ্রেশনে বসিয়ে দিয়ে তখন তুমি ক্যালকুলেশনটাকে করবে। এখন জাস্ট বসিয়ে দিলে কি বলতো, এমনি ফর্মুলাগুলো বুঝতে পারছি কমপ্লিকেটেড, এমনি মনে রাখা অসুবিধে। এবার অনেকগুলো ফর্মে যদি ফর্মুলা মনে রাখতে গেলে তখন তুমি বেশি সমস্যায় পড়বে, কিন্তু সেই ঝামেলার মধ্যে যাওয়ার দরকার নেই। এটা একটা পার্ট। আচ্ছা, নেক্সট যে জিনিসটা দরকার তোমার মিন ফ্রি পাথ বলে একটা ব্যাপার আছে। মিন ফ্রি পাথ, তাহলে সেটাকে তুমি ইউজুয়ালি ল্যামডা দিয়ে এক্সপ্রেস করে, কেউ কেউ এল দিয়েও এক্সপ্রেস করে, ঠিক আছে। মিন ফ্রি পাথটা, হ্যাঁ বলো। বলছি যখন আমার মানে দুটো আলাদা টাইপের মলিকিউল আছে, ধরুন এ বি, ওটার ক্ষেত্রে 2 গুণ করছি না কেন স্যার? এটার ক্ষেত্রে তো কারণ ধরো না, তুমি ধর না 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 দুটো মানে তুমি তো এখানে শুধুমাত্র আলাদা কলিশনগুলো কনসিডার করছো, মানে ধরো ধরো 4 জন ছেলে আছে আর 5 জন মেয়ে আছে, ঠিক আছে। তা এবারে হ্যান্ডশেকটা হবে হচ্ছে ছেলের সঙ্গে মেয়ে, ছেলে ছেলে বা মেয়ে মেয়ে নয়, মানে ক্রস কলিশন ফ্রিকোয়েন্সি মানে ছেলে ছেলে বা মেয়ে মেয়ে হ্যান্ডশেকগুলো তুমি অ্যালাউ করছো না। এবারে তুমি 5টি মেয়ের সাথে কটা হ্যান্ডশেক করতে পারবে? 5টা হ্যান্ডশেক করতে পারবে, তাই তো। তোমার বন্ধু যখন আবার হ্যান্ডশেক করবে, সে তো আর তোমার সাথে হ্যান্ডশেক করতে গেছেন, তোমার বন্ধু সে তো মেয়েদের সাথে হ্যান্ডশেক করছে, সেও তো 5টাই করতে পারবে, তাই না। সিমিলারলি 3rd জন অ্যান্ড 4th জন, সেখানে এ মলিকুল যতগুলো আছে তত টাইমস জাস্ট হয়ে গেল। এবারে ধরো তোমরা 4 জন আছো, একে অপরের সঙ্গে মানে হ্যান্ডশেক করবে, ধর তোমরা 4 জন বন্ধু আছো, তুমি তোমার বন্ধুদের সাথে কটা হ্যান্ডশেক করতে পারবে? প্রথম কথা হচ্ছে 3টে জাস্ট, মানে দেখো মানে বেসিক্যালি
তুমি হ্যান্ডশেক করতে পারছো 3টে। আচ্ছা, তোমার বন্ধু যখন হ্যান্ডশেক করবে সে কটা করতে পারবে হ্যান্ডশেক? 3টে করতে পারবে, কিন্তু তোমার সাথে তোমার ধরো এ বি সি ডি বি এফেক্টিভলি 2টো, আর ঠিক একই রকম ভাবে 3 নম্বর সে এফেক্টিভলি 1টা, তাই না? তার মানে দেখো, তুমি একটা হ্যান্ডশেক করে 4 জনে 3 4 12টা হ্যান্ডশেক হওয়ার কথা ছিল, কিন্তু ডিস্ট্রিক্ট হ্যান্ডশেক হলো কটা? 3টে প্লাস 2টো প্লাস 1টা, মানে 6টা, মানে জাস্ট অর্ধেক হয়ে গেল। বুঝতে পারছো এটা? কিন্তু তুমি যখন মানে ছেলেরা যদি এ ক্যাটাগরি হয়, মেয়েরা যদি বি ক্যাটাগরি হয়, একটি ছেলে যদি মেয়েদের সাথে 5টা হ্যান্ডশেক করতে পারে, তাহলে 4 জন ছেলে থাকলে কিন্তু 4 5 20টা হ্যান্ডশেকই হবে। সেখানে কিন্তু তোমার ওই হাত দিয়ে গুনটুনগুলো হবে না। ঠিক আছে, হচ্ছে? আচ্ছা, তো দেখো এবারে হচ্ছে তোমার মিন ফ্রি পাথ। মিন ফ্রি পাথ জানো, অ্যাভারেজ ডিস্টেন্স ট্রাভেল বিটুইন টু সাকসেসিভ কলিশন। এই ল্যামডার এক্সপ্রেশনটা কথা হচ্ছে 1/√2 পাই সিগমা স্কোয়ার ইন্টু এন টিল্ডে। এইভাবে তোমার জিনিসটা মনে রাখার সুবিধে। হ্যাঁ, তো কি হলো 1/√2 পাই সিগমা স্কোয়ার ইন্টু এন টিল্ডে। এইটা, এটা তুমি মনে রাখলে আবার যখন দরকার পড়বে এন টিল্ডের জায়গায় সেই মতো করে রিপ্লেস করে দেবো, তোমার কাজ মিটে যাবে। তো এই একটা পার্টিকুলার এক্সপ্রেশন তুমি মনে রাখবে। আচ্ছা, আর কি মনে রাখবে তুমি? মানে এই টাইপের যে নিউমেরিক্যাল প্রবলেম যেগুলো তোমাকে দিতে পারে আর কি, সেগুলো যে ওয়াল কলিশন ফ্রিকোয়েন্সি। ওয়াল কলিশন ফ্রিকোয়েন্সি যখন তুমি ক্যালকুলেট করছো, ওয়াল কলিশন ফ্রিকোয়েন্সি ZW আমি নাম দিচ্ছি। মানে ওয়াল কলিশন ফ্রিকোয়েন্সি মানে বেসিক্যালি মানে কি বলবো, মানে ধরো পার ইউনিট টাইমে পার ইউনিট ক্রস সেকশনাল এরিয়ার মধ্যে কতগুলো ধাক্কা হচ্ছে আর কি, সেটা আমি দেখতে চাইছি। পার ইউনিট টাইমে পার ইউনিট ক্রস সেকশনাল এরিয়ার মধ্যে তোমার কতগুলো ধাক্কা হচ্ছে আর কি, এইটা। আচ্ছা, এইটার এমনি ফর্মুলা হচ্ছে, ফর্মুলা সবচেয়ে ভালো মনে রাখার রাস্তা হচ্ছে 1/4 সি অ্যাভারেজ ইন্টু এন টিল্ডে। 1/4 সি অ্যাভারেজ ইন্টু এন টিল্ডে, এইটা হচ্ছে তোমার মনে রাখার সুবিধা আর কি। 1/4 সি অ্যাভারেজ ইন্টু এন টিল্ডে। আচ্ছা, এবারে তোমার এখান থেকে অনেক কিছু বের করতে পারা যায়। এক মিনিট, এক সেকেন্ড দাঁড়াতে একটু। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, হ্যালো। দেখো, ZW হচ্ছে 1/4 সি অ্যাভারেজ ইন্টু এন টিল্ডে, ঠিক আছে? আচ্ছা, এবারে এখানে তুমি জাস্ট ওই এক্সপ্রেশন বসাতে পারো। হ্যাঁ, মানে 1/4 তোমার, মানে এইটা মনে রাখার সুবিধা আছে, 1/4 √8 KT বাই পাই এম। এবার এন টিল্ডের জায়গায় এন টিল্ডে বসালে বা পি বাই কেটি কিছু একটা তুমি বসালে, বসিয়ে তার মতো করে তোমার যা বেরোবে বেরোবে আর কি। হ্যাঁ, সেটা হচ্ছে তোমার ধরো তুমি যদি সেভাবে দেখো, পি বাই √2 পাই এম কেটি, এইটা হচ্ছে তোমার ওয়াল কলিশন ফ্রিকোয়েন্সি। ওয়াল কলিশন ফ্রিকোয়েন্সি মানে এখানে কিন্তু পার ইউনিট এরিয়া তুমি দেখছো। হ্যাঁ, নাম্বার অফ কলিশন পার সেকেন্ড পার ইউনিট এরিয়া, এইটা এটা হচ্ছে ওয়াল কলিশন ফ্রিকোয়েন্সি। এইটা একটা ভীষণ ইম্পর্টেন্ট এক্সপ্রেশন তোমার মাথায় রাখতে হবে এইটা। হ্যাঁ, মোটামুটিভাবে দেখবে তোমাদের যা সিলেবাস আছে তাতে হচ্ছে এই যে কয়েকটা এক্সপ্রেশন বলা হলো, এর মধ্যে থেকে নিউমেরিক্যাল প্রবলেমগুলো আসে। এবারে আমাকে বেশ কিছু কিছু প্রবলেম ধরো করতে হবে।
ঠিক আছে, এইটা চলো তাহলে এবারে কিছু কিছু প্রবলেম করা যায়। মানে প্রচুর প্রবলেম এখান থেকে পড়ে কিন্তু, মানে বেশ কি বলবো, বেশ লম্বা লম্বা ক্যালকুলেশন এগুলো। মানে ইয়ারে দেখবে প্রচুর প্রবলেম এরকম পড়েছে। ধরো আমি একটা প্রবলেম দিয়ে স্টার্ট করি। সেটা হচ্ছে at 25 ডিগ্রি সেন্টিগ্রেড and 1 atmosphere for oxygen molecule calculate the number of wall collision per centimeter cube ও wall collision per centimeter square প্রতি একক ক্ষেত্রে per second and the rate of effusion through a hole of diameter through a hole of diameter through a hole of diameter 1 millimeter। আচ্ছা একটা কিন্তু বলেন এখানে রেট অফ ইফিউশন যখন ক্যালকুলেট করবে মানে পার ইউনিট টাইমে, পার ইউনিট কস্ট সেকশনে, পার ইউনিট টাইমে কোন একটা ছোট্ট ফুটো দিয়ে কতগুলো মলিকুল বেরিয়ে যাবে সেটা কিছুই না, এই জেডডব্লিউ যে এক্সপ্রেশনটা ছিল তার সঙ্গে তোমাকে ওই এরিয়া অফ দ্য হোল সেটা দিয়ে জাস্ট গুণ করে দিলেই তোমার কাজটা হয়ে যাবে। চলো তাহলে এই যে পার্টিকুলার প্রবলেমটা দেখো, এই পার্টিকুলার প্রবলেমটা পড়েছে কোথায় কোথায়, ধরো সিউ 2008-এও পড়েছে, 2010-এও পড়েছে, মানে এর পরেও হয়তো পড়েছে, আমি জাস্ট এইটুকু তোমাকে মেনশন করছি। তো দেখো তাহলে এখানে তো পরিষ্কার দেখতে পাচ্ছ যে নাম্বার অফ ওয়াল কলিশন পার সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড, এই ওয়াল কলিশন ফ্রিকোয়েন্সি মানেই কিন্তু এইটা, নাম্বার অফ ওয়াল কলিশন পার ইউনিট টাইম পার ইউনিট ক্রস সেকশনের এরিয়া, এই ওয়াল কলিশন ফ্রিকোয়েন্সি মানেই হচ্ছে এইটা। এখানে তো একদম জাস্ট ফর্মুলায় বসিয়ে দিলেই তোমার চলে যাবে। তাহলে সলিউশনটা কি হবে, সলিউশনটা হচ্ছে তোমার নাম্বার অফ ওয়াল কলিশনস পার সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড, জেডডব্লিউ যদি দেখো, দেখো এখানে তো একদমই ফর্মুলা লেখা আছে, আমি সে ফর্মুলা নয় বসিয়ে দিচ্ছি একদম সরাসরি, পি বাই রুট ওভার অফ টোয়াইস পাই এম কেটি। যদি তোমার এই ধরনের ফর্মুলাটা মনে রাখতে সুবিধা তাহলে একের চার সি অ্যাভারেজ ইন্টু এন টিল এটা মনে রাখবে। সি অ্যাভারেজটা সেটা রুট ওভার অফ 8 কেটি বাই পাই হয় তুমি জানো, আর এন টিলটা আইডিয়াল গ্যাসের ইকুয়েশন থেকে পি বাই কেটি হয় জানো, তুমি সেটা বসিয়ে দিলে। আর এইটা এইরকম ভাবেও লিখতে পারো, অথবা তুমি কি লিখতে পারো দেখো, অথবা যদি তুমি লিখতে পারো এখানে লিখে দিচ্ছি, আমি উপরে একটা অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে গুণ করে দিলাম, গুণ করে দিলে নিচে যখন স্কোয়ার রুটের মধ্যে অ্যাভোগাড্রো নাম্বারটা আসবে সেটা দুবার হয়ে আসবে। তাহলে এবারে একটা অ্যাভোগাড্রো নাম্বার একটা মলিকুলের মাসের সাথে গুণ হয়ে মোলার মাস দিয়ে দিল, আর একটা অ্যাভোগাড্রো নাম্বার বোলম্যান কনস্ট্যান্ট কে এর সঙ্গে গুণ করে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট দিয়ে দিল। তাহলে এই যে এক্সপ্রেশনটা সেটা এইরকম ভাবে লিখতে পারো, পি ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার ইন্টু রুট ওভার টোয়াইস পাই এমআরটি, এভাবে তুমি লিখতে পারো। তাহলে এবারে বসিয়ে দাও, দেখো 1 অ্যাটমসফিয়ার প্রেসার। আচ্ছা প্রথম কথা হচ্ছে যে সবকিছু তুমি এসআই ইউনিটে করবে, হ্যাঁ
এক্ষেত্রে যেটা ভালো ভালো ব্যাপার যে এসআই বা সিজিএস যাই বলে, এখানে যেহেতু তোমার এগুলো সেন্টিমিটার স্কোয়ারে দেওয়া আছে, সেখানে সিজিএস টিজিএস করতে পারো। আর 1 অ্যাটমসফিয়ার প্রেশার যদি তুমি দেখো, তাহলে 1 অ্যাটমসফিয়ার প্রেশারটাকে, আচ্ছা সিজিএস বা এসআইএ যেটা খুশি, তুমি ধরো এসআইএ করবে তাও করতে পারো। তাহলে 1 অ্যাটমসফিয়ার প্রেশার মানে হচ্ছে তোমার এসআইএ কত হবে কে বলবে বলো, কে জানো 1 অ্যাটমসফিয়ার প্রেশারটা এসআইএ কত হয়, মনে আছে কি গো, জানো? বার হয় এসআইএ বার, মানে বার মানে এক্স্যাক্টলি 1 অ্যাটমসফিয়ার মানে 1 বার নয়, কিন্তু তার কাছাকাছি। না ওটা হলে তো তোমার বারে করলে, হ্যাঁ হ্যাঁ বলো কত বললে তুমি? না 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 না, ওটা তো পাস্কাল হয়ে গেল তোমার, 101/325 একবারে। হ্যাঁ 101325, মানে ওই যে 1.013 10⁵ হয়। হ্যাঁ তাহলে এইটা আর কি 1 অ্যাটমসফিয়ার মানে এত এত তোমার নিউটন মিটার টু দি পাওয়ার -2, এটা 1 অ্যাটমসফিয়ার মানে হচ্ছে এতবার 101/325 তোমার, সরি 101/325 মানে 1.01325 বার হলো, তাহলে পাস্কালে তোমাকে করতে হবে, তাহলে 101/325 পাস্কাল, পাস্কাল মানে নিউটন মিটার টু দি পাওয়ার -2, এইটা ঠিক আছে। তাহলে দেখো, তাহলে পি এর জায়গায় তুমি বসালে কত, 101/325 নিউটন মিটার টু দি পাওয়ার -2, অ্যাভোগাড্রো কনস্ট্যান্ট হচ্ছে 6.023 ইন্টু 10⁻23 মোল ইনভার্স, নিচে স্কোয়ার রুট অফ 2 ইন্টু পাই ইন্টু, আচ্ছা এবারে কে বলেছে না অক্সিজেন গ্যাস বলেছে, অক্সিজেনের মোলার মাস কত, 32 ইন্টু 10⁻³ কেজি পার মোল, এইটা তার সঙ্গে আর এর ভ্যালু 8.314 জুল পার কেলভিন পার মোল লিখে দিলাম। আচ্ছা এইটা তো আলাদা, হ্যাঁ এটা হলো আর এর ভ্যালু বসালাম, আর টি এর ভ্যালু কত, এখানে 25°C বলেছে, মানে 298 কেলভিন। সব ডেটাগুলো আমি বসিয়ে দিয়েছি, ঠিক আছে এইটা, ঠিক আছে যা ডেটা, ও এটা 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 আচ্ছা, এই যে উত্তরটা বেরোবে, সেই উত্তরটা কিন্তু তোমার বেরোবে কিন্তু পার মিটার স্কোয়ারে বেরোবে, বুঝেছো? এই যে উত্তরটা বেরোবে নাম্বার অফ পলিউশনস, হ্যাঁ পার সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড, অর্থাৎ উত্তরটা বেরোবে কিন্তু মিটার টু দি পাওয়ার -2 সেকেন্ড ইনভার্সে, ঠিক আছে এটা। তাহলে এবারে এইখান থেকে যদি তুমি সেন্টিমিটার ইনভার্সে করে দাও, দেখো মিটার স্কোয়ার মানে মিটার টু দি পাওয়ার -2 মানে কত, 1/মিটার স্কোয়ার, 1/মিটার মানে কত, 1 ইন্টু 10 স্কোয়ার সেন্টিমিটার তার স্কোয়ার, মানে কত হবে 10 টু দি পাওয়ার -4 সেন্টিমিটার টু দি পাওয়ার -2 হবে এটা করলে। মানে এটা খেয়াল রাখবে যে 1 মিটার মানে হচ্ছে মানে 100 সেন্টিমিটার বা 10 স্কোয়ার সেন্টিমিটার, তার মানে মিটার টু দি পাওয়ার -2 মানে বেসিক্যালি মিটারটা তোমার নিচে আছে, মানে 1/মিটার স্কোয়ার। এবার 1 মিটার মানে যদি 10 স্কোয়ার সেন্টিমিটার তুমি বসিয়ে দাও, তাহলে 1/10 স্কোয়ার সেন্টিমিটার তার স্কোয়ার, তার মানে বেসিক্যালি 10 টু দি পাওয়ার -4 সেন্টিমিটার টু দি পাওয়ার -2, তার মানে যেটা বেরোবে তার সঙ্গে তোমাকে 10 টু দি পাওয়ার -4 সেন্টিমিটার টু দি পাওয়ার -2 সেকেন্ড ইনভার্স, এইটাতে তোমার অ্যান্সারটা বেরোবে। এবারে বলো তো এই ক্যালকুলেশনটা কি করে অ্যান্সারটা কত বেরিয়েছে, প্রথমটাই কত হচ্ছে বলো, তারপরেরটাই কত হচ্ছে আমায় বলো। মানে এরকম একটা হচ্ছে কিনা একটু মিলিয়ে দেখতে পারো, 2.74, মানে এইটা হচ্ছে 2.74 ইন্টু 10⁻23, মানে একবারে করলে, মানে এটা যখন মানে এটা যে গুণ করে দিচ্ছে, যখন গুণ করার পরে এটা বেরোচ্ছে আর কি বলছি, মানে 1 সেকেন্ড দাঁড়া, এটা হচ্ছে তোমার 1 মিনিট, সেভেন আর কি, মানে যেটা অ্যাকচুয়ালি বেরোবে 2.74 ইন্টু 10⁻23 সেন্টিমিটার টু দি পাওয়ার -2 সেকেন্ড ইনভার্স, আর এইটা হচ্ছে 2.74 ইন্টু 10⁻27 মিটার টু দি পাওয়ার -2 সেকেন্ড ইনভার্স, মানে এরকম একটা অ্যান্সার বেরোনোর কথা।
প্রথম পার্ট, ঠিক আছে? এটা কি করছো, কেউ কি ক্যালকুলেটর ব্যবহার করছো না করছো না? স্যার করছি। হ্যাঁ, করে দেখো তো, এটা বেশ, মানে অন্তত পক্ষে দুজন করো, হ্যাঁ, না হলে তোমার, হ্যাঁ বলো। স্যার বলছিলাম ওই আপনার ডেনোমিনেটরে রুটের আন্ডারে যে কেজিটা আছে ওইটা স্যার কি হবে ইউনিটটা? কেন ইউনিটে কি করে ম্যানেজ হবে? এই যে নিউটন দিয়ে ম্যানেজ হয়ে যাবে, আবার কি আছে, কেটে কুটে যাবে কি আছে? আচ্ছা, মানে এই দেখো এখানে জুল আছে, হ্যাঁ, জুলটা হচ্ছে কেজি মিটার স্কোয়ার সেকেন্ড টু পাওয়ার -2, এই কেজি আর এই কেজি থাকছে, আর রুটের কেজি স্কোয়ার থেকে বেরিয়ে আসবে কেজি, আর নিউটনের ক্ষেত্রে তোমার কেজি মিটার পার সেকেন্ড, সেখান থেকে কেজি কেজি কেটে যাবে। মানে সবই কিন্তু এসআই এ বসেই কিন্তু আলটিমেটলি দেখবে তোমার ইউনিটগুলোকে ক্যালকুলেট করো, করে এটাই দাঁড়াবে। মানে দেখো ও যেটা বলছে, দেখো আমি ব্যাপারটা ভেবে দেখো, দেখো এই দেখো কেলভিন, এই যে কেলভিন ইনভার্স, কেলভিন তোমার বাদ চলে গেল, হ্যাঁ, আচ্ছা এই যে মোল ইনভার্স রুটের ভেতরে আছে, উপরে মোল ইনভার্স তোমার বাদ চলে গেল, তাহলে পড়ে থাকছে কত? দেখো পড়ে থাকছে একটা নিউটন পড়ে থাকছে, মিটার টু দি পাওয়ার -2 পড়ে থাকছে, আর নিচে রুটের মধ্যে পড়ে থাকছে তোমার কেজি পড়ে থাকছে, আর জুল পড়ে থাকছে, তাই তো? জুল পড়ে থাকছে। দেখো নিউটন মানে কত? কেজি মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2, আবার মিটার টু দি পাওয়ার -2 হলো, আর রুটের মধ্যে কি রইল? কেজি, জুল হচ্ছে কেজি মিটার স্কোয়ার সেকেন্ড টু দি পাওয়ার -2, এইটা। তাহলে কি হলো দেখো হিসেব করে, তোমার এই যে রুটের ভেতরে মিটার স্কোয়ার আছে, রুটের বাইরে মিটার আছে, কেটে যাবে। রুটের ভেতরে কেজি স্কোয়ার আছে, এখানকার কেজি কেটে যাবে। রুটের ভেতরে সেকেন্ড টু দি পাওয়ার -2, আর উপরে সেকেন্ড ইনভার্স, তাহলে সেকেন্ড ইনভার্সটা শুধু রয়ে গেল, আর এখানে মিটার টু দি পাওয়ার -2 রয়ে গেল। দেখো ইউনিটটা তোমার অটোমেটিক্যালি ম্যানেজ হচ্ছে, ঠিক আছে? মানে তুমি করলে সার্টেনলি মিলবে ইউনিট আর কি, যদি ঠিক ঠিক করে ডেটাগুলোকে তোমার মানে মানে প্রপার ইউনিট বসাও, তাহলে অটোমেটিক্যালি কিন্তু মিলে যাবে। বুঝতে পারলে তো? এই প্রপার এই যে ইউনিট ডাইমেনশন ইত্যাদি আমি সব পড়িয়েছিলাম, এগুলো যদি একটা প্রপার আন্ডারস্ট্যান্ডিং না থাকে না, তোমার দেখবে কখনোই তোমার কনফিডেন্স আসছে না। সেই জন্য আমি সবসময় ওই মানে এদেরকে বলি যে ফিটনেস ট্রেনিং ফর ফিজিক্যাল কেমিস্ট্রি, একটা ফিটনেস ট্রেনিং আমি দিই। এই ফিটনেস ট্রেনিং এর ক্লাসটা কিন্তু সবাই করা দরকার। সেটা সামাও ওই ছেলেরা মানে যতই বলি না কেন, সে কথা শোনে না, আর কি করা যাবে? হ্যাঁ, ঠিক আছে তো? এটা কি হলো, মিললো? হ্যাঁ স্যার এটাই আসছে। আসছে তো? আচ্ছা, হ্যাঁ স্যার এটাই। এটাই আসছে তো? আচ্ছা, এবার তারপরের পার্টটা দেখো, রেট অফ ইফিউশন যখন তুমি করবে, রেট অফ ইফিউশন, এটা হচ্ছে -d/dt। এইটা বেসিক্যালি এই ওয়াল কলিশন ফ্রিকোয়েন্সিকে তোমার এরিয়া অফ ক্রস সেকশন দিয়ে গুণ করতে হয়। আর ওয়াল কলিশন ফ্রিকোয়েন্সি তুমি কিন্তু সেন্টিমিটার, মানে পার সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ডে করো, 2.74 ইন্টু 10⁻23 সেন্টিমিটার, তোমার, আচ্ছা আচ্ছা, এক সেকেন্ড, এটা ধরো আমি না হয় 10⁻7 তো প্রথম বেরিয়েছিল, 10⁻7 মিটার টু দি পাওয়ার -2 সেকেন্ড ইনভার্স ছিল, তার সঙ্গে এরিয়া অফ ক্রস সেকশন গুণ করতে হবে। আচ্ছা, এবারে এরিয়াটা কত হচ্ছে দেখো, তোমার এখানে একটা হোল বলেছে, যে হোলের ডায়ামিটার হচ্ছে তোমার 1 মিলিমিটার, তাহলে ডায়ামিটার কিন্তু 1 মিলিমিটার হয়, তার রেডিয়াস কত? তার অর্ধেক। আর এবারে এর এরিয়া ক্রস সেকশনের এরিয়া কত হয়? পাই আর স্কোয়ার হয়, পাই ইন্টু আরটা হচ্ছে 0.5 ইন্টু 10⁻³ মিটার তার স্কোয়ার। মানে কি হচ্ছে দেখো, এখানে হচ্ছে তোমার এতে 1 মিলিমিটার বলেছে, 1 মিলিমিটার মানে কত? 10⁻³ মিটার, তাই তো? এটা 10⁻³ মিটার। আর এদিকে তোমার ডায়ামিটারটা 1 মিলিমিটার বলেছে, বলে রেডিয়াসটা হয়ে গেছে তোমার, মানে এখানে কি হচ্ছে, এখানে রেডিয়াস যেটা, মানে
রেডিয়াসটা আরটা হচ্ছে তখন 1 মিলিমিটার ডিভাইডেড বাই 2 অর্থাৎ 0.5 মিলিমিটার। এবার মিলিমিটার আমি মিটারে কনভার্ট করেছি। খেয়াল করে দেখো, মিটার টু দি পাওয়ার -2 মিটার স্কয়ার তোমার কেটে যাবে। করে ক্যালকুলেশনটাকে করে না, করে নিয়ে উত্তরটা বেরোবে শুধুমাত্র সেকেন্ড ইনভার্স। হ্যাঁ, আর এখানে 3 লেটার লাগবে না। পার ইউনিট ভলিউম তো বলেনি, মাইনাস ডিএনডিটি, এটা হচ্ছে তোমার রেট অফ ইফিউশন। আটটা মানে এটা সরি, মানে আবার মানে রেটটা আমি ভি দিয়ে লিখি, নাহলে রেডিয়াসের সাথে আবার গুলিয়ে যাবে। রেটটা হচ্ছে মাইনাস ডিএনডিটি, সেটা হচ্ছে জেড ইন্টু এ। এবার এটা করে দেখো কত বেরোচ্ছে, কত বেরোচ্ছে। বলো কত হলো? স্যার 2.15 into 10 to the power 21 second per second. 2.1 2.15 2.15 into 10 to the power 21 প্লাস 21, হ্যাঁ 21 সেকেন্ড। 2.15 into 10 to the power, হ্যাঁ বলো। অ্যান্সার হয়ে গেছে। এটা হচ্ছে তোমার অ্যান্সার বেরোচ্ছে, তাই না? ঠিক আছে। আচ্ছা চলো এবার নেক্সট প্রবলেমে এসো। ধরো প্রবলেম 2, সেটা বলছে মলিকুলার ডায়ামিটার অফ কার্বন মনোক্সাইড of carbon monoxide is 3.19 angstrom. Is 3.19 angstrom. At 27 degree centigrade, and 100 millimeter Hg, pressure, what will be এক নম্বর হচ্ছে তোমার বাইনারি কলিশন ফ্রিকোয়েন্সি, what will be the binary collision frequency, আর 2 নম্বর হচ্ছে what will be the mean free path। এই দুটো প্রবলেম তোমাকে একসাথে দিয়েছে। এই প্রবলেমটা পড়েছে হচ্ছে এই ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে 2014, এই একটা পার্টিকুলার প্রবলেম পড়েছে। আচ্ছা দেখো, তাহলে এক্ষেত্রে এখানে তো একটাই গ্যাস মলিকুল বলেছে, মানে সাডেনলি হচ্ছে সেম কাইন্ড অফ মলিকুলসের মধ্যে। তাহলে এক্ষেত্রে তুমি দেখো যখন প্রবলেমটা করবে বাইনারি কলিশন ফ্রিকোয়েন্সি, মানে টোটাল বাইনারি কলিশন ফ্রিকোয়েন্সি, এখানে তার ফর্মুলাটা কত না, জেড এ সেটা ছিল কত 1/√2 পাই সিগমা স্কোয়ার ইন্টু √8 কেটি বাই পাই এম ইন্টু P/KT তার স্কোয়ার। মানে আমি এই যে ফর্মুলাটা ছিল সেই ফর্মুলাতে শুধু এই যে ফর্মুলাটা ছিল জেড এ 1/√2 পাই সিগমা স্কোয়ার √8 কেটি বাই পাই এম ইন্টু এন টিল্ডে তার স্কোয়ার ছিল, এন টিল্ডে কিন্তু P/KT, তাহলে P/KT টা স্কোয়ার করে দিলাম এটা। আচ্ছা তাহলে এই ধরনের প্রবলেম করার জন্য দেখো তুমি এটাকে কি করছো, মানে এটা এমনি এখানে লিখতে পারো, কিন্তু আমি এটা কি করবো না অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে গুণ ভাগ করে ব্যাপারটাকে একটু ম্যানেজ করে দিই। দেখো কি হচ্ছে না, এটা হচ্ছে 1/√2 পাই সিগমা স্কোয়ার
আচ্ছা, এখানে মানে এমনি এগুলোকে তুমি চাইলে মানে উপরে অ্যাভোগাড্রো নাম্বার, নিচে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে গুণে √8 RT/πm হয়ে গেল এটা। আর এইখানে যদি তুমি উপর নিচে অ্যাভোগাড্রো নাম্বার বের করো, তাহলে পি ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার বাই RT তার স্কোয়ার এটা। এবারে চাইলে এটাকে অনেক রকম সিম্পলিফাই করতে পারে কেউ। দেখো এখানে হচ্ছে তোমার √8 মানে 2√2, এখানে √2 আছে, তার মানে অ্যাকচুয়ালি একটা 2 একটা থাকবে এটা। আচ্ছা, এখানে পাই আছে, এখানে √π আছে, তাহলে π² একটা আসবে এটা। আচ্ছা, একটা সিগমা স্কোয়ার তোমার এলো, তাহলে নাম্বারটা হয়ে যাচ্ছে √8 মানে 2√2, √2 কেটে গিয়ে একটা 2 রইলো, উপরে পাই থাকছে, নিচে √π থাকছে, তাহলে মানে π² একটা রয়ে গেল। হ্যাঁ, এটা মানে দেখো এখানে কেউ কেউ ইন্ডিভিজুয়ালি ক্যালকুলেট করে ফাইনাল বসিয়েও করতে পারে, আমি ফাইনাল ফর্মুলাটাকে তৈরি করে দিচ্ছি এইটা। আচ্ছা, এবারে আর এর ক্ষেত্রে দেখো তোমার নিচে একটা উপরে রুটার আছে, নিচে r² আছে, তার মানে এখানে r⁻³ একটা আসছে। আচ্ছা, এখানে নিচে একটা √m আছে, তাহলে m⁻½ একটা আসছে। আচ্ছা, টেম্পারেচারটা দেখো এইখানে টি, এখানে t², তার মানে এটা t⁻³ একটা আসছে। আচ্ছা, অ্যাভোগাড্রো নাম্বার একটা তোমার উপরে রয়ে যাচ্ছে, অ্যাভোগাড্রো নাম্বার তার স্কোয়ার একটা থেকে যাচ্ছে, আর কি থেকে যাচ্ছে, পি তার স্কোয়ার একটা তোমার থেকে যাচ্ছে। দেখো যখন তুমি দেখছো এইসব ভ্যালুগুলোকে বসালে দেখো এরকম একটা এক্সপ্রেশন তোমার বেরোচ্ছে। সবকিছু আমি মানে ঠিকঠাক করে সিম্পলিফাই করেছি কিনা দেখে নাও, নাহলে অনেকে কনফিউশন এড়ানোর জন্য এটা করে, আলাদা আলাদা করে অ্যাভারেজ স্পিড বের করে নিল, অ্যাভারেজকে আলাদা করে তোমার নাম্বার ডেন্সিটি ক্যালকুলেট করে নিল, ক্যালকুলেট করে ফাইনাল ফর্মুলা করে বসিয়ে দিল। কিন্তু আমি এখানে একবারই এক্সপ্রেশনটাকে বের করে ফেললাম। ঠিক আছে, সব ঠিকঠাক করে বসিয়েছি তো, করেছি তো। আচ্ছা, এবারে ডেটাগুলোকে বসানো যাক। তাহলে দেখো তুমি যখন এই এটাকে ক্যালকুলেট করছো, তখন 2√π লিখে দাও, বা 3.14 একটা কিছু রাখবে কিনা অ্যাপ্রক্সিমেটলি লিখতে পারো। সিগমা স্কোয়ার, সিগমা বলেছে 3.19 অ্যাংস্ট্রম, অর্থাৎ 3.19 ইন্টু 10⁻⁻10 মিটার তার স্কোয়ার হলো এইটা। আর অ্যাভোগাড্রো নাম্বার তার স্কোয়ার, তাহলে 6.023 ইন্টু 10⁻23 মোল ইনভার্স তার স্কোয়ার। আচ্ছা, পি স্কোয়ারটা এখানে কত, 100 মিলিমিটার এইচজি। আচ্ছা, 100 মিলিমিটার এইচজি 760 মিলিমিটার এইচজি মানে 1 অ্যাটমসফিয়ার। তার মানে এটা তুমি লিখতে পারো 101/325 ইন্টু 100 ডিভাইডেড বাই 760, এইটা নিউটন মিটার⁻⁻2 তার স্কোয়ার। মানে 100 মিলিমিটার এইচজি যদি তুমি দেখো, তাহলে তুমি জানো কি 760 মিলিমিটার এইচজি যেটা, সেটা হচ্ছে 1 অ্যাটমসফিয়ার, সেটা হচ্ছে 100/325 নিউটন মিটার⁻²। 100 মানে কত হবে, এইটা তোমার হয়ে যাচ্ছে, এটা পি স্কোয়ার হয়ে গেল এইটা। আর নিচে r⁻3/2, r⁻3/2 8.314 ইন্টু 10⁻7 জুল পার কেলভিন পার মোল টু দি পাওয়ার 3/2 হবে এটা। m⁻½ এখানে কার্বন মনোক্সাইড দেওয়া হয়েছে 16 আর 12 28, তার মানে 28 ইন্টু 10⁻³ কেজি পার মোল, তার পাওয়ার হাফ হলো এটা পোলার মাসটা। টেম্পারেচার 3/2, টেম্পারেচার 27 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে কত হচ্ছে তোমার 300 কেলভিন, তার পাওয়ার হচ্ছে তোমার 3/2, পাওয়ার 3/2। হ্যাঁ, সব ডেটাগুলোকে আমি বসিয়েছি, ডেটাগুলোকে বসিয়েছি। আর এর ভ্যালুটা 8.31 দিলাম, ও না, 7টা ভুল লিখেছি, এটা খেয়াল করিনি। হ্যাঁ, 8.314 জুল পার কেলভিন পার মোল। ঠিক আছে, সরি। এবার তোমাকে ক্যালকুলেশনটা করতে হবে, মানে এই যে সমস্যা হচ্ছে এইটা, কেন এরকম এই
বড় বড় ক্যালকুলেশন হয়। মানে এই প্রবলেমগুলো এমনি কিছু নাই, 4-5টা ফর্মুলা যেটা বললাম এর মধ্যে থেকে তোমার সবটা হয়ে যাবে, কিন্তু এই এত তোমার মানে মানে কি বলবো, ক্যালকুলেটরটাকে ঠিক ঠিক করে ব্যবহার করে ব্যাপারটাকে ম্যানেজ করা, এটা বেশ সমস্যার ব্যাপার আর কি। হ্যাঁ, মানে ইউনিট গুলো কেটে গিয়ে আলটিমেটলি যে অ্যান্সার বেরোবে না, সেটা হচ্ছে তোমার নাম্বার অফ পলিউশন পার ইউনিট ভলিউম, মানে মিটার টু দি পাওয়ার -3 পার সেকেন্ড হবে। নাম্বার অফ বাইনারি কলিশন পার ইউনিট টাইম পার ইউনিট ভলিউম, এইটা হচ্ছে তোমার ইউনিট হবে তুমি যদি ফাইনালি দেখো। মানে করে দেখতে হবে কত হচ্ছে, বাকি সব ইউনিট অটোমেটিক্যালি কেটে যাবে, সেইটা নিয়ে তোমার চিন্তা নেই, কারণ সব এসআইএ বসিয়েছে তো। আর এখানে বাইনারি, টোটাল বাইনারি কলিশনটা হচ্ছে নাম্বার অফ কলিশন পার ইউনিট টাইম পার ইউনিট ভলিউম, সেটা সেই রেসপেক্টে মিটার টু দি পাওয়ার -3 সেকেন্ড, বা সেটা হচ্ছে তোমার ইউনিট হবে। ইউনিটগুলো তুমি করে দেখতে পারো, অটোমেটিক্যালি কিন্তু কেটে যাবে, অসুবিধা কিছু নেই। দেখো না, আমি কয়েকটা তোমাকে কেটে দেখিয়ে দিচ্ছি, দেখো এখন মোল টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার 3/2, আর মোল টু দি পাওয়ার 1 -1/2, আবার নিচে মোল টু দি পাওয়ার -2 হয়ে গেল, উপরে দেখো মোল টু দি পাওয়ার -2 আছে, তোমার অটোমেটিক্যালি কেটে গেল এগুলো। হ্যাঁ, তারপরে সব কেলভিন টু দি পাওয়ার -3/2, এখানে কেলভিন টু দি পাওয়ার 3/2 তোমার কেটে গেল, মানে দেখো এইটা কেটে গেল, এইটা কেটে গেল, এর সাথে এইটা কেটে গেল, কেলভিন ইনভার্স কেলভিন তোমার কেটে চলে গেল। আচ্ছা, বাকি ধরো পড়ে থাকছে তোমার এদিকে, উপরে পড়ে থাকছে এদিকে মিটার স্কোয়ার, এখানে পড়ে থাকছে নিউটন স্কোয়ার মিটার টু দি পাওয়ার -4, আর নিচে পড়ে থাকছে তোমার জুল, জুল আর কেজি পড়ে থাকছে। তাহলে দেখো কি হচ্ছে না, এটা হচ্ছে তোমার মিটার টু দি পাওয়ার -2 হলো নিউটন স্কোয়ার, মানে হচ্ছে কেজি মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2, তাহলে কেজি স্কোয়ার মিটার স্কোয়ার সেকেন্ড টু দি পাওয়ার -4 হচ্ছে এইটা। আর জুলটা হচ্ছে কত তোমার, এটা হলো নিউটন, তো পার সেকেন্ড, ও পার মানে ফোর্স তো মাস ইন্টু অ্যাক্সেলারেশন, মাস ইন্টু অ্যাক্সেলারেশন স্কোয়ার হলো। আচ্ছা, তা জুলটা কত হচ্ছে, জুলটা হচ্ছে তোমার কেজি মিটার স্কোয়ার সেকেন্ড টু দি পাওয়ার -2 ইন্টু তোমার এখানে একটা, ও জুল টু দি পাওয়ার 3/2 ছিল, সরি জুল টু দি পাওয়ার 3/2 আছে, তাহলে কেজি মিটার স্কোয়ার সেকেন্ড টু দি পাওয়ার -2, তার পাওয়ার হচ্ছে তোমার 3/2, একটা কেজি হলো। তাহলে কি হচ্ছে দেখো, এখানে মিটার টু দি পাওয়ার -2 মিটার স্কোয়ার কেটে গেল, তাহলে পড়ে থাকছে কত, কেজি স্কোয়ার সেকেন্ড টু দি পাওয়ার -4, এখানে থাকছে কত, কেজি, ও এখানে একটা কেজি, কেজি না, এটা কেজি টু দি পাওয়ার হাফ আছে, সরি কেজি টু দি পাওয়ার হাফ, কেজি টু দি পাওয়ার হাফ। তাহলে দেখো এখানে, এখানে কেজি টু দি পাওয়ার 3/2 কেজি টু দি পাওয়ার হাফ, তার মানে কেজি স্কোয়ার হলো, এখানে মিটার স্কোয়ার মিটার টু দি পাওয়ার 3/2, তাহলে মিটার কিউব হয়ে গেল। এখানে হচ্ছে তোমার তোমার দুই দিকে সেকেন্ড টু দি পাওয়ার -3 হয়ে গেল, তাহলে উপরে পাঠিয়ে দাও, দেখো কেজি স্কোয়ার কেটে গেছে, মিটার টু দি পাওয়ার -3 সেকেন্ড ইনভার্স। মানে ইউনিট পুরো অবশ্যই মিলবে আর কি, মানে এটা আমি তোমাকে মানে করে 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 দেখাচ্ছি বটে, কিন্তু সবাই যখন এসআই ইউনিটে বসিয়েছে, তাহলে আলটিমেটলি যে ফিজিক্যাল কোয়ান্টিটি যার ইউনিট হওয়ার কথা সেটাই হবে। এটা এখানে আমি তোমাকে করে দেখিয়ে দিলাম। ঠিক আছে। আচ্ছা, এটা 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 করেছো, করে দেখো তো, এরকম একটা অ্যান্সার বেরোতে পারে 1.12 ইন্টু 10 টু দি পাওয়ার 33 মিটার টু দি পাওয়ার -3 সেকেন্ড ইনভার্স, এরকম একটা অ্যান্সার বেরোতে পারে প্রথম পার্ট। ঠিক আছে, করছো, কেউ ক্যালকুলেটর ব্যবহার করছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। করে দেখো, এরকম একটা অ্যান্সার বেরোতে পারে।
করে দেখো মিলছে কিনা। কিন্তু সবাইকে আপনি কিনতে পারেন। হচ্ছে এটা চেক করে নেবে, হ্যাঁ? করে দেখো ঠিক হলো কিনা। কি পরের পার্টটা যাবো নাকি? হ্যাঁ স্যার, এটাই হচ্ছে। এই বলছে এইটা হচ্ছে বলছে তো। আচ্ছা আরেকবার চেক করে নিও, হ্যাঁ? দেখো চলে এসো। আচ্ছা মানে মিন পিপার ল্যামডা দেখো সেটা কত, 1/√2 পাই সিগমা স্কোয়ার ইন্টু এন টিল্ডে। এটা তুমি লিখতে পারো 1/√2 পাই সিগমা স্কোয়ার ইন্টু পি/কেটি। তাহলে এই কেটিটা উপরে চলে গেল এটা। এটাকে তুমি লিখতে পারো RT/, অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে যদি গুণ করে দাও তাহলে √2 পাই সিগমা স্কোয়ার পি ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার এটা। তাহলে এবারে বসাও এই 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 ফর্মটাকে এনে এবার তুমি বসিয়ে দাও। 8.314 জুল পার কেলভিন পার মোল। টেম্পারেচারটা হচ্ছে তোমার 300 কেলভিন। এটা হয়ে গেল তোমার √2 পাই। সিগমাটা কেন কত বলেছিলাম, 3.19 ইন্টু 10⁻⁻10 মিটার তার স্কোয়ার। প্রেশারটা হচ্ছে 101,325 ইন্টু 100 ডিভাইডেড বাই 760 নিউটন মিটার টু দি পাওয়ার -2। তার এটা হচ্ছে তোমার প্রেশারটা হলো। আর অ্যাভোগাড্রো নাম্বারটা 6.023 ইন্টু 10⁻23 মোল ইনভার্স হলো। এবার যে অ্যান্সার বেরোবে এটাকে করে ফেলো। আচ্ছা এটা মিন ফি পাথ। মিন ফি পাথ জাস্ট একটা লেন্থের ইউনিট হবে, তার মানে এটা তোমার মিটারে অ্যান্সার বেরোবে। এবার তুমি করলে হচ্ছে এটা দেখবে এটা এরকম একটা বেরোনো কথা, 6.87 ইন্টু 10⁻⁻7 মিটার। দিস শুড বি দ্য অ্যান্সার। মানে মিন ফিপার একটা লেন্থ রিপ্রেজেন্ট করে, একটা ডিস্টেন্স রিপ্রেজেন্ট করে। তাহলে অবভিয়াসলি তার ইউনিটগুলো সেই মতো করে তুমি ম্যানেজ করতে পারবে। বুঝছে? এটা পরেরটা উত্তরটা মিলিয়ে নেবে, হ্যাঁ? মানে মানে এটা চেক করে নেবে। হ্যাঁ স্যার করছি। করে নাও। আর 1 সেকেন্ড ধরো তো। হ্যাঁ স্যার ঠিক আছে।
ঠিক আছে, মিলেছে? হ্যাঁ স্যার। মিলেছে তো? আচ্ছা চলো, আচ্ছা ঠিক একই রকমের আর একটা প্রবলেম করো। আচ্ছা বলছে ক্যালকুলেট দ্য নাম্বার অফ বাইনারি কলিশনস পার সেন্টিমিটার কিউব। Calculate the number of binary collisions per centimeter cube of nitrogen gas per second at 2 atmosphere pressure and 30 degree centigrade. ঠিক আছে, the bond length of the gas molecule is the bond length of the gas molecule is 187 angstrom. আচ্ছা এটা পড়েছে তোমার সিইউতে 1999 এ, এটা পড়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে 2013 এ। এই প্রবলেমগুলো পড়েছে। দেখো এটা তো আগে যে প্রবলেমটা করলাম বেসিক্যালি সেই প্রবলেমটাই। তাহলে এখানে এই যে পার্টিকুলার ফর্মুলাটা বেরিয়েছে বাইনারি কলিশন ফ্রিকোয়েন্সি, আমি ফাইনাল এক্সপ্রেশনটা তাহলে ব্যবহার করছি। তাহলে জেড এর যে এক্সপ্রেশনটা এক্ষেত্রে মানে হিন্টস দিচ্ছে, এখানে আমি ডিটেল আর লিখে লিখে করছি না, হিন্টস দিচ্ছি। জেড এর যে ফর্মুলাটা দেখো কি আছে এখানে, 2 পাই টু দি পাওয়ার হাফ সিগমা স্কোয়ার এন স্কোয়ার পি স্কোয়ার, নিচে আর টু দি পাওয়ার 3/2 এম টু দি পাওয়ার হাফ টু দি পাওয়ার 3/2। তাহলে হচ্ছে কি আছে না 2 পাই টু দি পাওয়ার হাফ সিগমা স্কোয়ার পি স্কোয়ার এন অ্যাভোগাড্রো তার স্কোয়ার বাই আর টু দি পাওয়ার 3/2 টু দি পাওয়ার 3/2 আর এম টু দি পাওয়ার হাফ, আর তোমার এম টু দি পাওয়ার হাফ। এটা তাই তো, দেখো মিলিয়ে নাও, 2 পাই টু দি পাওয়ার হাফ সিগমা স্কোয়ার এন স্কোয়ার পি স্কোয়ার, এটা হ্যাঁ। তাহলে এবারে যা ডেটাগুলোকে বসিয়ে দেওয়া। আচ্ছা এখানে দেখো এই কলিশনের ডায়ামিটার সরাসরি না বলে দিয়ে তোমার বলে দিচ্ছে কি বন্ড লেন্থ বলে দিচ্ছে। তার মানে তুমি হার্ড স্পিয়ার মডেলে যদি থাকো, হার্ড স্পিয়ার মডেল, হ্যাঁ এইটা, তাহলে এবারে দেখো এক্ষেত্রে এই এই যে মলিকুলটা তুমি কনসিডার করছো সেই মলিকুলটার বন্ড লেন্থ হচ্ছে তোমার 187 অ্যাংস্ট্রম, মানে হচ্ছে তার বেসিক্যালি ডায়ামিটারটা হচ্ছে এইটা। মানে তুমি যখন একটা মলিকুলার ভলিউম কনসিডার করো, আমি তো বলছি যে তাহলে এমনিতে কি হয়, মানে আগেরটা যেমন মলিকুলার কি একটা ডায়ামিটার বা কলিশনাল ডায়ামিটার কিছু একটা বলে দেওয়া থাকে, তো তাহলে এক্ষেত্রে তার বদলে বলে দেওয়া আছে কি যে বন্ড লেন্থ অফ দ্য গ্যাস মলিকুল। তার নাইট্রোজেন মলিকুলের যে বন্ড লেন্থ, নাইট্রোজেন মলিকুলটা কেমন করে তুমি ভাবছো, আগে নাইট্রোজেন মলিকুলটা বলি। ধরো নাইট্রোজেন মলিকুল, দুটো নাইট্রোজেন অ্যাটম মিলে তো নাইট্রোজেন মলিকুলটা হয়েছে এইটা। তাহলে এইটা হচ্ছে দুটো সেন্টারের মধ্যে ডিস্টেন্সটা বেসিক্যালি বন্ড লেন্থ, ঠিক আছে। এবারে দুটো সেন্টারের মধ্যে ডিস্টেন্সটা যখন বন্ড লেন্থ হচ্ছে, এবারে এই ওভারঅল মলিকুলটা যখন একটা স্ফিয়ার হিসেবে কনসিডার করছো তুমি, ওভারঅল মলিকুলটাকে যদি একটা স্ফিয়ার হিসেবে তুমি কনসিডার করো ওভারঅল মলিকুলটাকে, হ্যাঁ, তার যে বেসিক্যালি ডায়ামিটারটা, সেই ডায়ামিটারটা কিন্তু বেসিক্যালি হচ্ছে 1.87 অ্যাংস্ট্রম, 1.87 অ্যাংস্ট্রম। তার মানে ডায়ামিটারটাকে 1.87 অ্যাংস্ট্রম ধরে তোমাকে করতে হবে। তার মানে কলিশন ডায়ামিটার হচ্ছে 2 ইন্টু রেডিয়াস, তার মানে ওই কলিশনের ডায়ামিটারটা বেসিক্যালি এটা করে, মানে মলিকুলটার যে ডায়ামিটার আর কলিশনের ডায়ামিটার দুটো বেসিক্যালি তোমার একই দাঁড়াচ্ছে, মানে 2 ইন্টু রেডিয়াস, সেটা তোমার ডায়ামিটারের সঙ্গে সমান হয়ে যাবে। তাহলে যেটা ক্যালকুলেট করলে 3.14, তার পাওয়ার হচ্ছে তোমার হাফ, সিগমাটা সেই 1.87 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার
তার স্কোয়ার হলো 6 পয়েন্ট, আচ্ছা আগে, আচ্ছা আচ্ছা এটা অ্যাভোগাড্রো নাম্বারটা আগে দিচ্ছি, 6.023 ইন্টু 10⁻23 মোল ইনভার্স, তার স্কোয়ার হলো, এখানে একটু আগে পরে করো, এইটা আগে, এটা পরে করো। 6.02 কে 10⁻23 মোল ইনভার্স, তার স্কোয়ার হলো, প্রেসারটা 2 অ্যাটমসফিয়ার বলে দিই, মানে 2 ইন্টু 101,325 নিউটন মিটার টু দি পাওয়ার -2, তার স্কোয়ার হলো, প্রেসার স্কোয়ারটা এখানে তোমার 8⁻3/2 8.314 জুল মিটার টু দি পাওয়ার জুল মিটার টু দি পাওয়ার জুল পার মোল পার কেলভিন, তার পাওয়ার হচ্ছে তোমার 3/2, টেম্পারেচারটা হচ্ছে 303 কেলভিন এখানে, তার পাওয়ার 3/2, আর নাইট্রোজেন মানে হচ্ছে 28 × 10⁻³ কেজি পার মোল। -3 কেজি পার মোল, এইটা তার পাওয়ার হচ্ছে হাফ। তুমি ক্যালকুলেট করবে, ক্যালকুলেট করে সেই উত্তরটা অ্যাজ ইউজুয়াল, আচ্ছা এটা উত্তরটা কিন্তু মিটার টু দি পাওয়ার -3 সেকেন্ড ইনভার্সে আসবে। আচ্ছা দেখো আবার ওই এইগুলো সব গুলিয়ে যায়, তা মিটার টু দি পাওয়ার -3 মানে কত, 1/মিটার কিউব, মানে 1/10² সেন্টিমিটার তার কিউব, মানে কত হবে, 10⁻6 সেন্টিমিটার টু দি পাওয়ার -3 হবে, মানে যা উত্তরটা বেরোবে তার সঙ্গে 10⁻6 গুণ করে দিলে তবে পার সেন্টিমিটার কিউব পার সেকেন্ডে তোমার অ্যান্সার বেরোবে। আমি সব এসআই ইউনিটে বসিয়েছি, তাহলে উত্তরটা সাজালে মিটার টু দি পাওয়ার -3 পার সেকেন্ড, এটা তোমার উত্তরটা বেরোবে। সেখান থেকে সেন্টিমিটার টু দি পাওয়ার -3 পার সেকেন্ড যদি তুমি করো, তাহলে এইভাবে তোমার হবে। ঠিক আছে, বুঝছে? এটা এবারে কষে দেখে নিতে হবে, হ্যাঁ কত হচ্ছে। কত উত্তর বেরোচ্ছে বলো। এটা কি করবে, করে দেখবে? হ্যাঁ স্যার করছি। হ্যাঁ স্যার করছি। করো। কত বেরোলো? এরকম একটা বেরোতে পারে, দেখতে পারো, কিন্তু 28, এরকম বেরোচ্ছে কিনা দেখো তো। এরকম একটা বেরোতে পারে।
হচ্ছে দেখতে পাচ্ছ, মানে এইগুলো দেখতে তো, মানে একটা ক্যালকুলেশন করতে কতক্ষণ সময় লাগছে। মানে এই ধরনের প্রবলেম হচ্ছে, এইটাই যা সমস্যা। এমনি ফর্মুলায় বসাবে, তুমি ডেটাগুলোকে বসাবে, ফাইনাল রেজাল্টটাই ক্যালকুলেশনে অনেকটা সময় লাগে। ওই জন্য পরীক্ষায় যদি অন্য কোনো অপশান থাকে সেইটাকে করার চেষ্টা করুন। দেখো, নিউমেরিক্যাল প্রবলেম তুমি করতে পারলে ফুল মার্কস পাবে, কোথাও কোনো ফ্র্যাকশনাল মার্কস কাটবে টাটবে না, কিন্তু টাইমটাকে মাথায় রাখবে। এটা দেখে মনে হবে একটা প্রবলেম, কিন্তু সময়টা বেশি লাগে ডেটাগুলোকে বসিয়ে না, ক্যালকুলেশন থেকে করতে। তোমার ক্যালকুলেটার প্রথমবার টিপে দেখবে তুমি যেমন সাহস পাচ্ছ না যে ঠিক করেছি তো, সেকেন্ড টাইম করলে এবারে দুবার যদি একই রেজাল্ট বেরিয়ে গেলে তো বেঁচে গেলে। যদি তোমার ধরো সেকেন্ড বার যদি তোমার অন্য রেজাল্ট বেরোয়, তাহলে যেটা হচ্ছে তুমি দুবারেরটাকে কোনোটাকে ভরসা করতে পারো না, তখন থার্ড বার করতে হবে, ফোর্থ বার করতে হবে, এই যে সমস্যা। আর এই ধরনের ক্যালকুলেটারে করার সময় না তুমি যেটা করবে, এই যে 10-এর পাওয়ারগুলোকে না আলাদা করে নেবে, আর নাম্বারগুলোকে আলাদা করে করবে, তাহলে দেখবে তোমার পক্ষে একটা সুবিধা হবে। যেমন এখানে দেখো, এটা 10⁻⁻10 তার স্কোয়ার, তাহলে 10⁻20, আর এখানে 10⁻20 তার স্কোয়ার মানে হচ্ছে তোমার 46। তাহলে 46 আর 20 বাদ চলে গেলে মানে 26 হলো। আর নিচ থেকে তোমার কে যাচ্ছে, নিচ থেকে যাচ্ছে হচ্ছে তোমার 10⁻−3, তাহলে হাফ হিসেবে যাচ্ছে। আচ্ছা, হাফ হিসেবে গেলে আবার সমস্যা, এটা 2.8 করে 10⁻−4 করে না, এটা উপরে চলে গেলে 10⁻−2 হিসেবে চলে যাবে, কিন্তু এখানে তখন 2.8 করে দিতে হবে, তখন 10⁻28টা হলো। আর তারপরে বাকি সব টাম্বারগুলো তোমাকে ক্যালকুলেট করতে হবে। কি হয়েছে? হ্যাঁ স্যার। মিলেছে, এরকম মিলেছে কিছু একটা? হ্যাঁ স্যার, মিলে। আচ্ছা, চলো নেক্সট প্রবলেমে এসে। আর এরকম একটা বলছে অ্যাট হোয়াট প্রেশার at 25 degree centigrade, at what pressure at 25 degree centigrade is the mean free path of nitrogen molecule is the mean free path of nitrogen molecule equal to 1 centimeter given collision and diameter for nitrogen, সেটা তোমার বলে দেওয়া আছে 3.74 angstrom। 3.74 angstrom। আচ্ছা, এখানে মানে কিছু একটা ভুল করছি, বুঝলে? এখানে তোমার যখন মলিকুলার বন্ড লেন্থ বলে দিয়েছে, তো সেখানে যখন মলিকুলার ডায়ামিটারটাকে ক্যালকুলেট করছি, তখন এইটা না তার ডবল হবে। বলো তুমি কি? দাঁড়া 1 সেকেন্ড, একটু ভালো করে ভেবে নিই। তাহলে দুটো বন্ড লেন্থ এর মলিকুলটা যখন দেখো, একটা মলিকুলকে যখন স্ফিয়ার হিসেবে তুমি কনসিডার করবে, তখন তার বন্ড লেন্থটা কি হচ্ছে, রেডিয়াস হচ্ছে না ডায়ামিটার হচ্ছে? স্যার ডায়ামিটার। ডায়ামিটারই হচ্ছে তো? হ্যাঁ। শিওর তো? স্যার ডায়ামিটার তো হবে মনে হয়, বন্ড লেন্থ মানে তো এরকম ব্যাপারটা দেখো। পজিশনাল ডায়ামিটার আর বন্ড লেন্থ একই জিনিস না, আমি তো সেরকমই ভাবলাম। মানে আমি যেটা বলছি, ধরো তোমার একটা নাইট্রোজেন মলিকুল, তার নাইট্রোজেন মলিকুলের এই ধরো বন্ড লেন্থ, তাই তো? এটা তো বন্ড লেন্থ, তাই না? এটা তাহলে এবার এই নাইট্রোজেন মলিকুলটাকে যখন তুমি স্ফিয়ার হিসেবে কনসিডার করবে, তাহলে এরকমই কনসিডার করবে, তাই তো? তার মানে তো বেসিক্যালি মলিকুলের যে মানে বন্ড লেন্থটাই তার তো ডায়ামিটারের সঙ্গে সমান হচ্ছে, তাই না? তাহলে তো ঠিকই বসিয়েছি, কিন্তু আসলে আমি কেন বলছি, কারণ এইখানে দেখো বন্ড লেন্থটা বলেছে 1.87 অ্যাংস্ট্রম, আর পরের প্রবলেমটা দেখো কলিশন আর ডায়ামিটার বলেছে তার ঠিক ডবল। মানে অ্যাজিভ যেন কলিশনের যে রেডিয়াসটা, সেটা যেন মানে বন্ড লেন্থের সঙ্গে সমান মনে হচ্ছে আর কি। দেখে সেটা হওয়ার কথা নয়। মানে আমি তো যেটা বলছি, কিন্তু দু জায়গায় দুটো পাশাপাশি প্রবলেমে
যেহেতু এটা তোমার ডেটাটা আলাদা আছে সেই জন্য ভাবছি আর কি। যাকে এটা পড়েছে তোমার সিইউ 1998, হ্যাঁ, 1998। তো দেখো তাহলে এই যে পার্টিকুলার প্রবলেমটা ভালো করে দেখো, আমি সলিউশনটাকে করার চেষ্টা করি। দেখো মিন পি পাথের ফর্মুলাটা কি? মিন পি পাথ ল্যামডাটা হচ্ছে 1/√2 পাই সিগমা স্কোয়ার এন টিল্ডে, ঠিক আছে? এটা আর এইটাকে আমি এইভাবে লিখতে পারি বলেছিলাম 1/√2 পাই সিগমা স্কোয়ার, এখানে পি বাই কেটি, অথবা এটা তুমি লিখতে পারো RT/√2 পাই সিগমা স্কোয়ার অ্যাভোগাড্রো নাম্বার ইন্টু প্রেসার। এটা তাহলে এবারে এখানে খেয়াল করে দেখো, তাহলে প্রেসারটা তোমাকে ক্যালকুলেট করতে হবে, সেটা কত হবে? RT/√2 পাই সিগমা স্কোয়ার এন অ্যাভোগাড্রো ইন্টু ল্যামডা। এই এক্সপ্রেশন থেকে ল্যামডা তো হয়ে যাচ্ছে RT/√2 পাই সিগমা স্কোয়ার এন অ্যাভোগাড্রো ইন্টু প্রেসার। তো আমাকে প্রেসারটাকে ক্যালকুলেট করতে হবে, বলছে অ্যাট হোয়াট প্রেসার, হ্যাঁ, ক্যালকুলেট করতে হবে এটা। এই হচ্ছে এক্সপ্রেশনটা বেরিয়ে গেল। তাহলে এবারে তোমার মিন পি পাথ বলে দিয়েছে, বাকি সব ডেটা বলে দিয়েছে, সেখান থেকে তোমাকে প্রেসারটাকে ক্যালকুলেট করতে হবে। আর এর ভ্যালুটা 8.314 জুল পার কেলভিন পার মোল। আচ্ছা, টেম্পারেচারটা হচ্ছে 25°C, মানে 298 কেলভিন। এটা এখানে √2 হলো। আচ্ছা, পাইটা হচ্ছে তোমার 3.14 এর মতো অ্যাপ্রক্সিমেটলি লিখলাম। সিগমাটা হচ্ছে 3.74 ইন্টু 10⁻⁻10 মিটার, তার স্কোয়ার করে ফেললাম। অ্যাভোগাড্রো নাম্বারটা 6.023 ইন্টু 10⁻23 মোল ইনভার্স লিখলাম। আর মিন পি পাথটা কত হতে হবে বলেছে? মিন পি হচ্ছে 1 সেন্টিমিটার, মানে 1 ইন্টু 10⁻⁻2 মিটার, তার এইটা হলো মিন পি পাথ। এবারে ক্যালকুলেট করতে হবে। ক্যালকুলেটটা করলে সব এসআই এ উত্তরটা বেরোবে, নিউটন পার মিটার স্কোয়ার বেরোবে, বা পাস্কালে তোমার অ্যান্সার বেরোবে। হ্যাঁ, তুমি এবার এটাকে অ্যাটমসফিয়ারে যদি করতে চাও বা কিছু করতে চাও, সে তার মতো করে তুমি করে নিতে পারবে। ধর নিউটন, এখানে তো কোন ইউনিটে যদি বের করতে বলে, নিউটন পার মিটার স্কোয়ার বা পাস্কালে আমি অ্যান্সারটাকে বের করে নিচ্ছি। এটা ঠিক আছে? তাহলে দেখো এবারে করে যা অ্যান্সার বেরোবে। বলো যে এটা কত বেরোবে? কত বেরোচ্ছে করছো? স্যার 6.6 ইন্টু 10⁻⁻17। কত আবার বলো? স্যার 6.63 ইন্টু 10⁻⁻17। -17? এতটা কম? না না, এত কম হবে না, ভুল করছো। দেখো এখানে তো 10⁻23 আছে, এখানে 10⁻⁻2, এটা তো একদমই না, 17টা ভুল হচ্ছে। 17টা ভুল হচ্ছে, ঠিক করে করো। আরে পাওয়ারটা তো দেখে বোঝা যাচ্ছে, 10⁻⁻20 আর -2, 10⁻⁻22 হলে 10⁻⁻20, নিচে মাত্র 10 একটা থাকছে। এটা মাত্র 10 থাকলে এত কি করে হবে? স্যার 0.662। 0.662 এরকম একটা বেরোচ্ছে বলছে। দেখো এটা ঠিক বলছে? হ্যাঁ হুম, স্যার, মানে আমি করেছিলাম। হ্যাঁ হ্যাঁ, স্যার এটা ঠিক আছে তো। এটা 0.662 বা 6.62 ইন্টু 10 আর কি, যাকে 10⁻⁻1 আর কি, তাহলে 0.662 নিউটন মিটার টু দি পাওয়ার মাইনাস। এটা হচ্ছে তোমার প্রেসারটা, এত নিউটন পার মিটার, নিউটন পার মিটার স্কোয়ার।
ঠিক আছে, তো এটা কম্পারেটিভলি ক্যালকুলেশনটা একটু সহজ আর কি, মানে মিন ফি পাথ দিয়ে ক্যালকুলেশন করলে কম্পারেটিভলি সহজ, কিন্তু বাইনারি কলিশন ফ্রিকোয়েন্সি দিয়ে ক্যালকুলেশন হয়ে গেলে সেগুলো বড্ড লেন্দি ক্যালকুলেশন। ঠিক আছে, আর একটা প্রবলেম করে, এটা আর একটু সহজ প্রবলেম, মানে অনেক সময় এইখান থেকে প্রবলেম যদি মানে যে স্মার্ট লোক কোশ্চেন করে সে ওই এই ক্যালকুলেশনটা তো মানে ক্যালকুলেটারে বসিয়ে করা পার্টটা তত ইম্পর্টেন্ট নয়, অর্থাৎ তার কি ফিজিক্স আছে বলো না। হ্যাঁ, সেখানে অনেক সময় মানে মানে সাবজেক্টটা জানো অথচ অত শক্ত ক্যালকুলেশন করতে হবে না, এরকম কোনো প্রবলেম দিয়ে দেয়। ধরো একটা প্রবলেমের কথা বলছি, যেটা তোমার ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে 2013 আর 2016-তে পড়েছিল। সেটা হচ্ছে কনসিডার অ্যান আইডিয়াল গ্যাস, consider an ideal gas at 25 degree centigrade, if the pressure is double, if the pressure is double, what effect does it have, what effect does it have on the mean free path of gas molecule? Path of the gas molecule. তো দেখো, তাহলে আইডিয়াল গ্যাস অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেডে আছে, ইফ দ্য প্রেশার ইজ ডাবল, হোয়াট এফেক্ট ডাজ ইট হ্যাভ অন দ্য মিন ফ্রি পাথ অফ দ্য গ্যাস মলিকুল। তার মানে প্রেশারটাকে তুমি ডাবল করছো, তাহলে মিন ফ্রি পাথের কি হবে। দেখো কত সহজ প্রবলেম, দেখো তাহলে এক্ষেত্রে মিন ফ্রি পাথটা কি বলা হলো, মিন ফ্রি পাথটা ওই যে বললাম ল্যামডা ইকুয়াল টু 1/√2 পাই সিগমা স্কোয়ার এন টিল্ডে, সেটাকে তুমি বসিয়ে দিলে আইডিয়াল গ্যাসের ইকুয়েশন অফ স্টেট থেকে KT/√2 পাই সিগমা স্কোয়ার ইন্টু পি, তার মানে এটা বেসিক্যালি প্রপোর্শনালিটি কি হয়ে গেল, 1/প্রেশার হয়ে গেল। তার মানে কি λ2/λ1 যদি তুমি করো, তার মানে এটা বেসিক্যালি P1/P2 হয়ে যাবে। এটা মানে যখন প্রেশারটা P1 তখন যদি মিন ফি পাথটা λ1 হয়, তখন প্রেশারটা P2 যখন মিন ফি পাথটা যদি λ2 হয়ে গেছে, তাহলে λ2/λ1 সেটা কত P1/P2 হয়ে যাচ্ছে। সেখানে P1/P2 কত বলে দিচ্ছে, হাফ বলে দিয়েছে, তাহলে λ2টা কত হচ্ছে, হাফ ইন্টু λ1 হয়ে যাচ্ছে, অর্থাৎ মিন ফি পাথটা হচ্ছে তার আগের ভ্যালুর অর্ধেক হয়ে যাবে। তাহলে মানে হোয়েন প্রেশার ইজ ডাবল অ্যাট constant temperature, mean free path will be half মিন ফ্রি পাথ তো অর্ধেক হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? স্যার হ্যাঁ বলো। স্যার বলছি কলেজ আছে এখন। হ্যাঁ কলেজে এই মানে হ্যাঁ মানে আস্তে আস্তে বেরিয়ে যাও, আমিও ওই একটা করে আর ছেড়ে দেবো। হ্যাঁ, একটা বরং বাড়িতে করতে দিয়ে দিই। হ্যাঁ, একটা বরং প্রবলেম আমি বাড়িতে করতে দিয়ে দিই। হ্যাঁ, এটা মানে মানে বেসিক্যালি এই চ্যাপ্টারের প্রবলেমগুলো ঠিক কেমন করে করতে হচ্ছে তুমি বুঝতে পারছো, আর এমনি ডেরিভেশন সেগুলো তুমি আগে করিয়েছি আর কি। হ্যাঁ, সেগুলোকে করে নিতে হবে আর কি। হ্যাঁ, এটা মানে আমি আসলে ওই বই থেকে পার্টিকুলার যে প্রবলেমগুলো করে দেওয়া নেই কিন্তু সালে পড়েছে, এই টাইপের কিছু প্রবলেম তোমাদের করে দিলাম। আর এমনি মানে বইয়ে প্রচুর প্রবলেম কষে দেওয়া আছে, যে কষে দেওয়ার প্রবলেমগুলো তুমি একটু করবে। তাহলে একটা প্রবলেম তোমাকে দিচ্ছি, এটা তুমি বাড়িতে করো। যেটা তোমার পড়েছিল ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে 2012-তে, বলছে ক্যালকুলেট দ্য মিন ফ্রি পাথ অফ হাইড্রোজেন মলিকুল, calculate the mean free path of
hydrogen molecule at 298 Kelvin, 298 Kelvin at the low pressure of at the low pressure of 10 to the power minus 5 torr, minus 5 torr. Given the collision and diameter of H2 gas is একবারে লিখেছি given sigma for H2 হচ্ছে 270 picometer, 270 picometer and 1 atmosphere equal to বলে দিচ্ছে কত এখানে 760 torr। তাহলে এখানে মিন ফ্রিপাত জাস্ট ডিরেক্টলি ফর্মুলায় বসে তুমি কিন্তু করে ফেলতে পারবে, ঠিক আছে। মানে এখানে 10 to the power minus 5 মানে টর বলে দেওয়া আছে, সেটাকে তুমি ওই মানে একদম জাস্ট ডিরেক্টলি ফর্মুলায় বসানো যেটাকে এই যে ফর্মুলা, এই ফর্মুলায় জাস্ট ডিরেক্টলি তুমি বসাবে, হ্যাঁ। সেখানে প্রেশার যেটা আছে আর কি, মানে এখানে এই যে ফর্মুলা, এখানে প্রেশারটাকে এটা বাড়াবে, সেটা এসআই এ বসিয়ে দেবে, হ্যাঁ। এবার এসআই এ তোমার 1 টর মানে অ্যাকচুয়ালি কত সেটা তোমার ধারণা আছে, তুমি সেটাকে করে ফেলতে পারবে, ঠিক আছে। বুঝতে পারলে কেমন করে প্রবলেমগুলো হচ্ছে, কোনো অসুবিধা নেই তো? আর একটা প্রবলেম বলছি, এটা বাড়িতে করবে। প্রবলেম করে যেটা সিইউতে 2012-এ পড়েছিল, ক্যালকুলেট দ্য নাম্বার অফ বাইনারি কলিশন, calculate the number of binary collisions occurring per centimeter cube per second, occurring per centimeter cube per second in a sample of helium gas, in a sample of helium gas kept at 25 degrees centigrade and 1 atmosphere pressure, and 1 atmosphere pressure. Given helium gasের collisional diameterটা হচ্ছে তোমার 3.61 অ্যাংস্ট্রম। এটা করবে, করে হয়তো যদি আমার কাছে যদি ঠিকঠাক করা থাকে তাহলে অ্যান্সারটা বেরোনোর কথা হচ্ছে 2.21 ইন্টু 10 to the power 29 সেন্টিমিটার টু পাওয়ার -3 সেকেন্ড ইনভার্স। দেখো মানে এটা হয়তো ঠিক নাও করতে পারি, হ্যাঁ। এটা করে দেখো যে হয়তো এটা ভুলও হতে পারে, হ্যাঁ। এটা হয়তো মিটার টু দি পাওয়ার -3 হয়ে গেছে, আমি ইউনিটটা হয়তো ভুল করছি, সেটা হতে পারে, মানে এটা সন্দেহ আছে আর কি আমার, হ্যাঁ। পরে এটাকে করো, মানে অ্যান্সারটা লিখে দিয়ে লাভ নেই। অ্যান্সারটা আমার মনে হচ্ছে যা অ্যান্সারটা বলছে তাতে এটা মিটার টু দি পাওয়ার -3 তাতে অ্যান্সারটা দেওয়া আছে, সেন্টিমিটার টু দি পাওয়ার -3 করলে একটা অ্যান্সারটা অন্য কিছু বেরোতে পারে আর কি। তো এই যে টাইপের নিউমেরিক্যাল প্রবলেম করেছি ঠিক একই রকমের নিউমেরিক্যাল প্রবলেম, সেটা তুমি একটুখানি করবে। আর যে করে দেওয়া প্রবলেমগুলো আছে সেই করে দেওয়া প্রবলেমগুলো সার্টেনলি তুমি করবে, ঠিক আছে। বিভিন্ন সময় যেটা পড়েছে, ঠিক আছে। তাহলে আমরা এই পর্যন্তই রাখছি, হ্যাঁ। তাহলে নেক্সট ক্লাসে আমরা যেটা করবো, নেক্সট ক্লাসে আমরা প্রবলেমগুলো এক রাউন্ড করা হয়ে যাবে আমাদের। নেক্সট ক্লাসে আমরা বেসিক্যালি রিয়েল গ্যাস, যেটা রিয়েল গ্যাস অ্যান্ড ইন্টারমলিকুলার ইন্টারাকশন, যেটা এটার প্রবলেমস করবো, প্রবলেমস অন এটা। তাহলে এই পর্যন্ত রেখে দিচ্ছি, এন্ড অফ লেকচার। আর এখানে এন্ড অফ লেকচার এটা লিখে রাখছি।
এখনো তো পরীক্ষার ডেট টেট কিছু দেয়নি তো, দেবলি না? হ্যাঁ, দিয়েছে কিছু, মানে দিয়েছে না দেয়নি? হ্যাঁ স্যার দিয়েছে কবে? স্যার 4 তারিখ, আপনার 3 তারিখ থেকে শুরু। 3 কোনটা, 3 সেপ্টেম্বর থেকে? হ্যাঁ স্যার, কি বলছেন শুনতে পেলাম না। 3rd সেপ্টেম্বর থেকে? হ্যাঁ স্যার 3rd সেপ্টেম্বর থেকে, আর 5th হচ্ছে আমাদের সিসি পেপারটা আছে। আচ্ছা ঠিক আছে, তার মানে তো আজকে তো তোমার ধরো হয়ে গেল 16 তারিখ। হুম, ঠিক আছে, তাহলে তাহলে মোটামুটি যার যা ডাউটস পুরো রেডি করে নাও, একবার ভালো করে রিভিশন করে নাও। নেক্সট দিনে আমরা আরো ওই যেটা পরের পার্ট যেটা আছে আর কি, তোমার নন আইডিয়াল গ্যাস বা ভ্যান ডের গ্যাস ইন্টারমলিকুলার ইন্টারাকশন, সেই রিলেটেড কয়েক টাইপের প্রবলেম করে দিয়ে আমরা ছেড়ে দেবো। হ্যাঁ, মানে এমনি, মানে এমনি সব কনফিডেন্ট তো, মানে কারো কোনো অসুবিধা নেই তো, কি মনে হচ্ছে? মানে ফিজিক্যাল স্যার কেমিস্ট্রিতে ঠিক আছে, কিন্তু এখন পুরোটা অতটা কভার করে ওটা হয়নি। মানে এখনো কভার, এত সময় পাচ্ছিস এখনো কভার করে হয়ে ওঠেনি কেন? মানে যথেষ্ট তো যত্ন করে পড়ালাম, কি রে? না স্যার, মানে ওটা পুরোটা হয়ে গেছে, মানে রিভিশনটা পুরোপুরি কভার করা হয়নি এখন। রিভিশনটা করে না, এই তো ওইটুকু জিনিস, এটা একটা মাত্র তো চ্যাপ্টার, তাই না? হ্যাঁ একটা, স্যার হয়ে যাবে, ওটা হয়ে যাবে। হ্যাঁ, সেটা আর কি, একটা তো মাত্র চ্যাপ্টার। হ্যাঁ, একদম মানে একদম এই তো আজকেই শুরু কর না, আজকে শুরু করে, হ্যাঁ একদম তুই ফিজিক্যাল কেমিস্ট্রি যে পার্টটা, সেই পার্টটা এই সপ্তাহের মধ্যে টুকটুক টুকটুক করে সামনের ধর শুক্রবারের মধ্যে একদম পুরো জিনিসটাকে রেডি করে ফেল। হ্যাঁ, রেডি করে মানে যার যা এমনি নর্মাল ডাউটস থাকবে সেই ডাউটসগুলো ক্লিয়ার করে দেবো, প্লাস আমি নিউমেরিক্যাল প্রবলেম তো করবোই আর কি। ঠিক আছে, মানে বইয়ে যে প্রবলেমগুলো, মানে এমনি তো থিওরিটিক্যাল পার্টটা তার বইয়ে হয়তো অনেক ডিটেলে জিনিসপত্র থাকতে পারে, কিন্তু আমি যেটা পড়িয়েছি সে পড়ানোটাকে ভালো করে দেখ, বইয়ে অনেক এক্সট্রা ইনফরমেশন আমার দেওয়া থাকে এইটা। আর প্রবলেম আমি তো এক রাউন্ড প্রবলেম করলাম, আর পড়ানোর সময়ও কিন্তু আমি অনেক প্রবলেম করে করে গেছি। এইটা যখন পড়াচ্ছিলাম তখনও দেখবি আমি অনেক প্রবলেম করে গেছি, এইটা সেগুলোকে করা। আর হচ্ছে তা কত আর প্রবলেম করি, বইয়ে তো মানে শত শত প্রবলেম দেওয়া আছে। হ্যাঁ, তাহলে বইয়ে করে মানে এই যে টাইপগুলো দেখলাম, টাইপ তো এই টাইপের প্রবলেমই তো দেখছি ইয়ারে পড়ছে, তো সেই টাইপগুলো তোকে জানতে হবে, আর পরীক্ষা হলে ঠিক ঠিক ডেটাগুলো তোকে বসাতে হবে। আর এমনি অপশন থাকে তো, মানে মানে তোদের তোদের পরীক্ষার এবারে কোশ্চেন প্যাটার্নটা যেন কি রে, আমি খেয়াল নেই আমার। মানে গতবারে যে পরীক্ষা হলো ফিজিক্যাল কেমিস্ট্রি, কোশ্চেন প্যাটার্নটা কি, মানে কত নম্বরের পরীক্ষা হয়, এবং ফিজিক্যাল কেমিস্ট্রিতে কি কি থাকে, মানে কটা এমসিকিউ স্যার কটা কি? সবই একসাথেই থাকে, আপনার মডিউলগুলো ভাগ করা থাকে, শুধু বাকি সব একসাথেই থাকে। হ্যাঁ, মডিউলগুলো ভাগ করা থাকে তো, সেটাই তো বলছি, ধর মডিউল, ধর ফিজিক্যাল কেমিস্ট্রি এখানে একটাই মডিউল এখানে। হ্যাঁ, কিন্তু কোশ্চেন পেপারে আপনার মানে ফিজিক্যাল অর্গানিক ইনঅর্গানিক সব একসাথেই দেয়। একসাথে, তাই তো? হ্যাঁ, অপশনটাও আপনার একসাথে দেয়, মানে আগের বার একটা কাইনেটিক্স এর অপশনের সাথে আপনার বোধহয় অর্গানিক কোশ্চেন দিয়েছে। আচ্ছা আচ্ছা, ওইভাবে মেশানো থাকছে। হ্যাঁ, কিন্তু কোশ্চেনে কত নম্বরের পরীক্ষা এখন? 75, 75 নম্বরের পরীক্ষা, 3 ঘন্টা না 4 ঘন্টা? 3 ঘন্টা। 3 ঘন্টা। তাতে ক নম্বরের কোশ্চেন কটা থাকে আর কি অপশন থাকে? তো সেটা মনে নেই স্যার। মনে নেই? কার মনে আছে? দেবলিনের মনে আছে?